আচ্ছা, তাই আমাদের আজকে 21 নম্বর থেকে আমরা আগাবো। তো 21 নম্বরে আমাদেরকে বলছে যে একটি 5,625 টাকা ক, খ এবং গ এর মধ্যে ভাগ করে দিতে হবে, যাতে ক পাবে খ আর গ যা পাবে তার অর্ধেক, আর খ পাবে ক আর গ যা পাবে তার 4/1 ভাগ। তাহলে ক খ এর থেকে কত টাকা বেশি পাবে? হুম মানে ব্যাপারটা হচ্ছে যে ক পাবে খ আর গ যা পাবে তার অর্ধেক টাকা পাবে ক। বুঝতে পারছেন? মানে আমরা যদি এখানে ধরেন সহজ কথা বলি যে ক আপনার খ আর গ, হ্যাঁ, এই তিনজন মিলে পাবে কত টাকা? 5,625 টাকা। ওকে, এখন ওরা আমাদেরকে প্রথম যে শর্তটা দিয়েছে সেটা বলছে পাবে ক পাবে খ আর গ যা পাবে তার অর্ধেক, মানে খ আর গ যোগ করে যা হবে তার অর্ধেক হবে কিসের? কয়ের। বুঝতে পারছেন কথা কি? হুম। তাহলে বা এখান থেকে আমি হ্যাঁ, যদি আপনার এটা এটা এখানে নিয়ে নিই তাহলে 2 ক সমান সমান খ প্লাস গ। তো এই যে এখানে খ প্লাস গ এর মানটা হলো, মানে এইটার মানটা 2 ক। তাহলে এখানে নিয়ে এসে মানটা বসাবো। হ্যাঁ, এটা ক প্লাস 2 ক সমান সমান 5,625 টাকা, বা 3 ক সমান সমান 5,625 টাকা, বা কর হবে কত টাকা? এই 3 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে 3 × 1 = 3, এখান থেকে থাকবে 26, তাহলে 3 × 8 = 24, থাকবে 2 3 7 21, থাকবে 1,875 টাকা, তাই না? এইটা ক পাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এটা একটু মনে রাখি, এখানে লিখে রাখি যে আহ, মানে কয়ের ভাগটা কত টাকা? কয়ের ভাগটা 1,875 টাকা। এক কর্নারে রেখে রাখলাম। এরপরে আসি, পরের কথা কি বলছে? পরের কথা বলছে খ পাবে ক আর গ এর 4/1 ভাগ। হ্যাঁ, তাহলে এখানে আমরা এগুলা মিশাই দিই, এগুলো আমাদের আর দরকার হচ্ছে না। হুম বলছে যে খ পাবে খ পাবে ক আর গ যোগ করলে যা হবে তার 4/1 ভাগ। হুম তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4 খ সমান সমান ক প্লাস গ। তাহলে এই যে ক আর গ এই দুইটা মিলে 4 খ, তাহলে লিখে নি 4 খ, আর আগের একটা খ আছে, তাহলে এই 5,625 টাকা। তাহলে এটা হবে 5 খ সমান সমান 5,625 টাকা। তাহলে খ এর মানটা কত হবে? 5 × 1 = 5, 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 5 = 25। এটা খ এর টাকা। এখন বলছে ক খ এর থেকে কত টাকা বেশি পাবে। হ্যাঁ, এটা সহজ কথা। তাহলে কত টাকা বেশি পাবে? তাহলে আপনার বেশি পাবে এই 1,875 টাকা থেকে 1,125 বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এদিকে 75 আর হ্যাঁ, ওইদিকে 75, মানে 150 থাকলো। 150 আর 600, তার মানে 700 টাকা, না 750 টাকা। 750 টাকা একজন আরেকজনের থেকে বেশি পাবে। হুম এই সবাই কি বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, আমি কি বোঝাতে পারলাম বিষয়টা কি?
কারো কোনো কনফিউশন থাকলে বলবেন, কোনো অসুবিধা থাকলে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট চলে যায়। একজন লোকের কিছু মুরগি আছে আর কিছু গরু আছে। তাদের মাথার সংখ্যা 48, পায়ের সংখ্যা হচ্ছে 140। তাহলে মুরগি কয়টা? তাহলে আমরা ধরি হচ্ছে মুরগি, মুরগি আমি ধরে নিলাম হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, এক্সট্রা মুরগি আছে। আচ্ছা, আর গরু কয়টা আছে? তাহলে বাদ বাকিটা আছে গরু। মানে মোট হচ্ছে 48টা। 48টা মাথা মানে 48টা মুরগি। এটার থেকে এটা বাদ দিলে হবে হচ্ছে 48। হ্যাঁ, এখন প্রশ্ন মতে, মুরগির পা হবে 2টা করে, তাই না? তাহলে মুরগি আছে এক্সট্রা, তাহলে পা হবে 2x। আর গরু আছে আমাদের 48 মাইনাস এক্স। এই গরুর পা হবে কয়টা করে? 4টা করে। তাহলে এটা 4 দিয়ে গুণ করবো। তো এই 2টা পা যোগ করলে মোট হবে কত? 140টা পা হবে। 140টা পা হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বা এখানে হচ্ছে এটা 2x প্লাস হচ্ছে 4 48 কত হবে? 160 আর 32 মানে 192 মাইনাস 4x সমান সমান 140। সরি, এটা এক্স লিখলাম কেন? এটা তো তাহলে 100, এটা হচ্ছে 2x সমান সমান 52 হচ্ছে। তাহলে এক্স এর মান হচ্ছে 26। তাহলে মুরগি আছে 26টা। তাহলে 26টা মুরগি আছে। আর বাদ বাকি হচ্ছে গরু আছে হচ্ছে আপনার 22টা। হুম, এই বুঝতে পারছেন বিষয়টা কি? সবাই বুঝছেন এটা? এটা কিন্তু আসছে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শুভ বলেন দেখি, শুভ কিছু বলতে চাই মেবি। শুভ। জি স্যার। হ্যাঁ, স্যার, বলেন বলেন। 2x কেমবে স্যার হয়েছে, এটা তো স্যার বুঝলাম না। মানে বইয়ের মুরগি আছে আমাদের এক্সট্রা, তাহলে একটা মুরগির 2টা পা না? হুম, হুম। তাহলে 2 দিয়ে গুণ করলে কয়টা পা পাওয়া যাবে? যদি 2টা মুরগি হয় তাহলে 4টা, 5টা হলে 10টা পা। হ্যাঁ, এই জন্য 2 দিয়ে গুণ। আর গরুর হচ্ছে 4টা করে পা, তাহলে 4 দিয়ে গুণ। হ্যাঁ, ঠিক আছে। হুম, জি আচ্ছা, স্যার। ওকে, পরেরটাতে যাই। হ্যাঁ, এরপরে বলছে ববি আর কবিরের কাছে কিছু আপেল আছে যাদের অনুপাত হচ্ছে 7:9। হ্যাঁ, আমরা এখানে একটু মানে লিখি আর করি, তাছাড়া একবারে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে লিখি হচ্ছে ববি, আর এটা হচ্ছে আমাদের কবির। ববি আর কবির। এখন আসেন, প্রথমে আসেন হচ্ছে, বলছে ববি আর কবিরের কাছে কিছু আপেল আছে যার অনুপাত 7:9। তার মানে ববির কাছে আপেল আছে হচ্ছে 7x, আর কবিরের কাছে আছে হচ্ছে 9x। অনুপাত যেহেতু 7:9, তাহলে বেশি আছে কার? কবিরের বেশি আছে। তাহলে কয়টা বেশি আছে? বেশি আছে এই 9x থেকে আমরা 7x বাদ দিলেই হবে। মানে 2টা আপেল, 2x আপেল বেশি আছে। হ্যাঁ, এখন বলছে যে, প্রশ্ন মতে আসি। প্রশ্ন মতে বলছে যে এই যে ববির আছে 7x আর কবিরের আছে কি 9x। এখন বলছে যে যদি কবির ববিকে 21টা আপেল দেয়, হুম, তাহলে কবিরের হচ্ছে 9x, এখান থেকে 21টা আপনি বাদ দিয়ে দেন। 21টা আপেল বাদ দিয়ে দেন, কাকে দিবে? ববিকে। তাহলে ববির সাথে 21টা যোগ হবে। মানে কবিরের থেকে 21টা বাদ যাবে, কিন্তু ববির সাথে 21টা যোগ হবে। তখন অনুপাত হবে কত? বলছে তখন অনুপাত হবে ববিরটা হবে 7 আর কবিরটা হবে হচ্ছে 6। কবির যেহেতু নিচে, তাহলে ববিরটা 7, কবিরটা হচ্ছে 6। আপনারা ইকুয়েশন বুঝতে পারছেন?
ইকুয়েশনে কারো সমস্যা আছে? আচ্ছা, না থাকারই কথা। এবার আমরা আর গুণ করব। তাহলে এটা 7 নং 63 এক্স, আর এটা 6 7 42 এক্স সমান সমান, এটা হচ্ছে আহ, একটা 7 × 21, মানে 7 1 কে 7, 7 2 × 14, আর 6 1 কে 6, 6 2 × 12। তাহলে এখানে 63 থেকে আমরা যদি এটা তাহলে 21 এক্স সমান সমান হচ্ছে আপনার এটাও হবে 21। তাহলে এক্স এর মানটা হবে 1। এখন বলছে, আমাদের অঙ্কে বলছে যে কবিরের কাছ থেকে মানে কতটি আপেল, মানে কবিরের কাছে কতটি আপেল বেশি আছে। তাহলে কবিরের কাছে বেশি আছে 2x, তাহলে 2 × 1 মানে 2টা আপেল বেশি আছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? কয়টা আপেল বেশি আছে? 2টা। এই সবাই কি ক্লিয়ার এটা? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, এরপর এটাতে আসি। বলছে দুইটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে যদি 2 যোগ করি তাহলে অনুপাতটা হবে 2:3। তাহলে সংখ্যা দুইটা কত? তাহলে আমি মনে করি যে একটি সংখ্যা 5:8, তাহলে একটি সংখ্যা হচ্ছে 5x আর অপরটা হচ্ছে 8x। এখন বলছে প্রশ্ন মতে এই 5x আর হচ্ছে নিচে আছে হচ্ছে 8x, বলছে দুইটার সাথে কি করতে হবে? 2 যোগ করতে হবে। এটার সাথেও 2 যোগ, এটার সাথেও 2 যোগ। এখন হবে 2:3। হুম। তাহলে এখানে তাহলে আর গুণ করবো। 8 2 × 16x মাইনাস 3 5 15x, 3 2 × 6 থেকে 2 2 × 4 বার, তাহলে এক্স এর মান হচ্ছে 2। তাহলে একটি সংখ্যা হচ্ছে 5 × 2 মানে 10, আর একটা সংখ্যা হচ্ছে 8 × 2 মানে হচ্ছে 16। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? এগুলা কিন্তু সহজ অঙ্ক, হ্যাঁ, এগুলোর মধ্যে কোনো জটিলতা নেই, কিছু নেই। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এইটাতে আসি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলছে যে ক ও খ যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করলো। 4 মাস পরে ক তার মূলধনের অর্ধেক তুলে নিল। আরো 2 মাস পরে খ তার মূলধনের 1/3 তুলে নিল, উঠিয়ে নিল। এবার আসলো, 7,000 টাকা নিয়ে যোগদান করলো। বছর শেষে লাভ হলো 5,080 টাকা। তাহলে কে কত টাকা পাবে? তাই আপনারা সবাই একটু ভালো করে এটা মনোযোগ দিবেন, হ্যাঁ। প্রয়োজনে প্রশ্ন করবেন। যদি কোনো ধারণা থাকে বা কোনো মানে কনফিউশন থাকে, অবশ্যই প্রশ্ন করবেন, হ্যাঁ, কারণ এটা এরকম না যে চুপচাপ বসে থাকলে হবে। তো প্রথমে আমরা আসি হচ্ছে ক, হুম, তারপরে খ, তারপরে গ। আমাদের মূল কাজ হচ্ছে এদের টাকাগুলোর আগে সঠিকভাবে হিসাব করা, হ্যাঁ। তো প্রথমে আসি হচ্ছে ক এর হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা, হ্যাঁ। 5,000 কয়েকটা আগে বুঝি। বলছে ক 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 4 মাস পরে অর্ধেক তুলে নিছে। তার মানে এই 5,000 টাকা তার খাটবে হচ্ছে কয় মাস? 4 মাস, হ্যাঁ। আর বাকি থাকলো কত টাকা?
5,000 টাকা 4 মাস। এখন অর্ধেক তুলে নিলে থাকে কয় টাকা? 2500 টাকা। এই যে 2500 টাকা, এই 2500 টাকা খাটবে বাকি 8 মাস। এই হচ্ছে কয়ের হিসাব। বুঝছেন কথা? কয়ের হিসাব কি ক্লিয়ার সবার? কয়ের হিসাব বুঝতে পারছেন? না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। যে 5,000 টাকা 4 মাস, আর অর্ধেক তুলে নিলে বাকি থাকে অর্ধেক, মানে 2500 টাকা। এই 2500 টাকা হচ্ছে 8 মাস। এই সবাই বুঝছেন এটা? হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি। এরপরে ক্ষয়ের কথায় আসি। ক্ষয়ের হচ্ছে 4500 টাকা। তাহলে 4500 টাকা, 4500 টাকা বলছে আরো 2 মাস পরে তুলে নিল। আরো 2 মাস মানে এদিকে 4 মাস, আর ওইদিকে আরো 2 মাস মানে 6 মাস। তাহলে 4500 টাকা খাটবে 6 মাস। 4500 টাকা খাটবে 6 মাস, প্লাস এর 3 ভাগের 1 ভাগ তুলে নেবে। 4500 টাকা 3 ভাগ করলে 1500 টাকা হবে না? তাহলে 1500 টাকা তুলে নেবে। তাহলে থাকবে কত টাকা? 3,000। এই 3,000 টাকা খাটবে বাদ বাকি 6 মাস। ওকে। এরপরে গয়ের কথায় আসি। এরপরে তখন আসছে মানে 6 মাস পরে। 6 মাস পরে আসলো 7,000 টাকা নিয়ে। এই এর 7,000 টাকা নিয়ে 6 মাস পরে আসছে, তার মানে এর টাকাটা কাটবে 6 মাস। এই হচ্ছে এদের হিসাব। বুঝছেন কথা? হিসাব বুঝতে পারছেন সবাই? হিসাব না বুঝলে জিজ্ঞেস করবেন। আপনারা সবাই কি ক্লিয়ার এটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 5,000, এটা চারে হচ্ছে 20,000, আর এটা হচ্ছে আপনার 20,000, মানে এটা হচ্ছে 40,000। 40,000 অনুপাত, এটা হচ্ছে 24 আর 3 27,000, আর এটা 18,000। 27 আর 18 হচ্ছে 45,000। 45,000 সমান সমান 6 7 42,000। 42,000। তাহলে এখন অনুপাতগুলো যদি আপনি ছোট করে দেন, শূন্যগুলো তুলে দেন, তাহলে এটা হবে হচ্ছে 40, এটা হবে হচ্ছে 45, আর এটা হবে হচ্ছে 42। এই অনুপাতে টাকাটা ভাগ হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? তো এখন বলছে কে কত টাকা পাবে। তাহলে প্রথমে কয়ের কথায় আসি। তাহলে পাবে হচ্ছে, লাভ হয়েছে কত টাকা? আমাদের লাভ হচ্ছে 5,000। দাঁড়ান, কালারটা চেঞ্জ করি। 5,080 টাকা লাভ। 5,080 টাকা লাভ। এই 5,080 টাকার হচ্ছে 5,080 টাকা লাভ। এই 5,080 টাকার হচ্ছে কয় ভাগ হবে? 40, 45 আর 42, তার মানে 127 ভাগ, তাই না? এই তিনটা যোগ করলে 127 হবে। 127 ভাগ হয়ে প্রথমে পাবে হচ্ছে 40 ভাগ, মানে কয়ের ভাগে হচ্ছে 40 ভাগ। তাহলে হচ্ছে কত টাকা হবে এদের কাটাকাটি করলে? এটা যদি আপনি 4 দিয়ে কাটেন, তাহলে হয়ে যাবে এটা 40। তাহলে হচ্ছে 40 40 1600 টাকা। তাহলে পাবে হচ্ছে 1600 টাকা। হ্যাঁ, গেল 1600 টাকা। ওকে। এরপর আসি ক্ষয়ের কত টাকা হবে। পাবে হচ্ছে, এটা ছিল 40, তাই না? তাহলে এখানে হচ্ছে ক্ষয়ের ভাগ হচ্ছে 45। তাহলে 4 45-এ কত হয়? 180 নাকি? তাহলে 180 আর একটা শূন্য, 1,800 টাকা পাবে হচ্ছে আর বাদ বাকি কে থাকলো? থাকলো, তাই না? তাহলে কত পাবে? পাবে হচ্ছে 42 ভাগ, তার মানে 1,680 টাকা। এই 1,680 টাকা পাবে হচ্ছে গ। তো বুঝতে পারছেন সবাই? হ্যাঁ।
মানে এই যখন টাকা ভাগের কথা আসে অনুপাতে, তখন এরকম কিছু সমস্যা আপনার সামনে আসতে পারে। আমার মনে হয় এটা বোঝার কথা সবারই। যদি কোনো অসুবিধা থাকে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। বলছে যে ক, খ, গ একটা ব্যবসা শুরু করলো। ক এর মূলধন যদি দ্বিগুণ করি তাহলে খ এর মূলধনের 3 গুণের সমান হবে। আর গ এর মূলধন যদি 4 গুণ করি তাহলে খ এর মূলধনের সমান হবে। তাহলে বছর শেষে যদি 2,97,000 টাকা লাভ হয় তাহলে খ কত পাবে? তো এখানে আমাদের তিনজন লোক, প্রথমে ক আর খ এর হিসাবটা আগে সারি। বলছে ক এর মূলধন যদি দ্বিগুণ করি, মানে এটা যদি আপনি দ্বিগুণ করেন তাহলে খ এর 3 গুণের সমান হবে। খ এরটা যদি 3 গুণ করেন তাহলে এদের সমান হবে। বুঝছেন? 127 আসলো আকলিমা, ওই যে অনুপাত ছিল কি কি? একটা 40, একটা 42, আর একটা হচ্ছে 45। তাহলে তিনটা যোগ করে এই টাকা দিয়ে ভাগ করতে হবে। হুম এই তিনটা যোগ করলে 127 হবে। হ্যাঁ, sorry। আচ্ছা, এখন তাহলে ক আর খ এর অনুপাতটাকে হিসাব করি। ক আর খ এর অনুপাতটা হবে 3:2। হ্যাঁ, তার মানে ক অনুপাত খ হচ্ছে 3:2। এরপরে আসি খ আর গ এর কথায় আসি। খ বলছে যে এদের দুইজনের হিসাব কি বলছে, গ এর মূলধনের 4 গুণ করতে হবে। গ এর মূলধনের যদি আপনি 4 গুণ করেন আর খ এর মূলধনের সমান হবে তখন। হ্যাঁ, বুঝতে পারছেন কথা কি? হুম মানে খ এর যদি আপনি গ এর 4 গুণ করেন তাহলে খ এর সমান হবে। তাহলে আপনি যদি গ আর খ যদি মিলান তাহলে এটা হবে 4:1। তাহলে এখানে খ আর গ হচ্ছে 4:1। এই তো। এখন আমাদের ক, খ, গ মিলাই নিতে হবে। ক, খ, গ কিভাবে আমরা হিসাব করি মনে আছে? ক, খ, গ হিসাব করার নিয়মটা কি? ক, খ, গ এর হিসাব করার নিয়ম হচ্ছে দুইটা পাশাপাশি লিখে যে দ সিস্টেম করতে হয়। এখানে আছে ক আর খ মিলে 3:2, আর খ আর গ মিলে হচ্ছে 4:1। তাহলে এটা ক, খ আর গ যদি আমরা একবার হিসাব করি তাহলে এটা 3×4=12 এরকম ভাবে। হ্যাঁ, 3×4=12, 4×2=8, আর 2×1=2। এই হচ্ছে আমাদের অনুপাত। তাহলে এটা যদি ছোট করি, 2 দিয়ে কেটে দিই তাহলে কত হবে? এটা 6, এটা 4, এটা হচ্ছে 1। এই অনুপাতে টাকাটা ভাগ হবে। তো এখন বলছে খ এর অংশ কত, তাহলে খ পাবে হচ্ছে 2,97,000 টাকা। কয় ভাগ হবে? 6 আর 4 10, 11 ভাগ হবে। 11 ভাগের খ এর ভাগ হচ্ছে 4 ভাগ। তাহলে এটা দিয়ে যদি কেটে দিই, 11×2=22, 7×11=27,000। তাহলে 4×27 কত হবে? 80 আর 18, তাই না? না, 28, তার মানে 108, মানে 1,08,000 টাকা। 1,08,000 টাকা। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, তো এইগুলো খুব ধীরে ধীরে বুঝে শুনে করতে হয়। এগুলো একটু সময়ের ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ, শুভ, বলেন।
স্যার, খ অনুপাত গ এবং গ অনুপাত গ, স্যার এটা কিভাবে বার করছিলাম বুঝি না। কোনটা কোনটা শুভ? স্যার, খ অনুপাত গ এবং গ অনুপাত গহ। মানে এটার কথা বলছেন? জি স্যার। এটাই যে দ আকারে নিতে হয় এরকম করে, এটার সাথে এটা গুণ, তার মানে 3 4 কত হবে, 3 আর 4 কত হবে, 12। আর এইটা আবার এটার সাথে, তাহলে 4 2 8, আর 2 1 কে 2। হ্যাঁ, জি। এই, তাহলে হয়ে গেল, এগুলো আবার ছোট করে নিলে হবে। হুম। আচ্ছা, গেল। তারপরটাতে চলে যায়। এটা করবেন বাসায়। হ্যাঁ, তো এই টাইপের অঙ্কগুলো করলে পারবেন, এগুলো সেম অঙ্ক। হ্যাঁ, আমি এইটাতে আসি। বলছে 16 গ্রাম ওজনের একটি সোনার গয়না। এই গয়নাতে সোনার তামা আছে 3:1। এতে কত সোনা মিশালে সোনা তামা হবে 4:1? তো এই 16 গ্রামের মধ্যে প্রথমে আসি, আমি সোনার অংশ বের করি। বলছে 3:1, তার মানে এই ষোলো গ্রামের ভিতরে 4 ভাগের 3 ভাগই আছে সোনা। 4 ভাগের 3 ভাগ হলে কত হবে, 12 গ্রাম নাকি? এই যে 3:1 মানে 4 ভাগের 3 ভাগ। হ্যাঁ, 12 গ্রাম আছে হচ্ছে আপনার সোনা। আর তামা কতটুকু আছে? তাহলে বাদ বাকি যেটুকু, মানে 4 গ্রাম তামা আছে, ওইটা বের করে না করে জানাই যাচ্ছে, কারণ 16 গ্রামের মধ্যে যদি 12 গ্রাম সোনা থাকে তাহলে 4 গ্রাম তামা থাকে। এখন প্রশ্ন মতে আমাদের সোনার পরিমাণ আছে 12 গ্রাম, আর তামার পরিমাণ আছে কয় গ্রাম, 4 গ্রাম। এখন বলছে কি পরিমাণ সোনা মিশাতে হবে, কতটুকু। তা আমি ধরে নিলাম যে X গ্রাম সোনার সাথে সোনা মিশাই দিলাম। এবার অনুপাত হবে উপরে 4, নিচে হবে 1। ওকে, তাহলে এখন কি হবে, এটা আর গুণ করলে, এটা 4 4 16, আর 12 + X সমান সমান হচ্ছে 16। তাহলে X এর মান হচ্ছে 4। তার মানে আপনি যদি 4 গ্রাম সোনা মিশান তাহলে অনুপাত হবে 4:1। হ্যাঁ, সহজ কথা। বুঝছেন বিষয়টা কি? হ্যাঁ। এই সবাই এটা বুঝছেন? এটা কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আপনাদের একটা ছোট্ট জিনিস আজকে শেখাই। আচ্ছা বলেন তো, আমি কয়েকটা অক্ষর লিখে গেলে কোন ভাষার অক্ষর? যেমন 1 2 3 4 5 6 7, এগুলা কোন ভাষার অক্ষর জানেন আপনারা? এই যে এখানে যে 10টা মানে ইয়ে আছে, গাণিতিক প্রতীক সংখ্যা, অঙ্ক, এগুলা কোন ভাষার জানেন নাকি? কারো ধারণা আছে এগুলো? আচ্ছা, একজন লিখছে কি ইংলিশ? ইংলিশ তো অবশ্যই না। ইংলিশ হলে তো আমি কখনোই আপনাদের জিজ্ঞেসই করতাম না। সোহেল বলছে রোমান। হ্যাঁ, রোমান। রোমান তো না। রোমান কোন গেলা? এই যে 1 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এগুলা রোমান। হ্যাঁ, আলামিন বলছে গ্রিক। না, গ্রিক না। তো ইন্টারেস্টিং একটা বিষয় দেখছেন। হ্যাঁ, মানে আমরা কিন্তু সারা জীবন এটা জেনে আসছি যে এটা ইংরেজি। আসলে কিন্তু এটা ইংরেজি অক্ষর না। হুম। তো এখন যদি আপনাদের আমি বলি যে এটা বাংলা অক্ষর, এটা কি বিশ্বাস হয়? এই যে 1 2 3, এগুলা যে বাংলা অক্ষর, এই 4 5 6 7 8 9। হ্যাঁ।
তাহলে এই যে বাপ্পারাজের মতো হলো, হেনার নাকি বিয়ে হয়ে গেছে এটা বিশ্বাস করে না, আলামিনের তো তাই হলো। হ্যাঁ, তো আসলে এটা সত্য যে এটা বাংলা অক্ষর, বুঝছেন? হ্যাঁ, এখন এই কথা যদি আপনি কোনো টিচার বা কোনো এর কাছে বলেন, তাহলে মার খাওয়া লাগতে পারে আর কি। হ্যাঁ, বলবে যে পড়াশোনা কিছুই করিস নাই। তো ঘটনা হচ্ছে এটা, আমি যেটা বললাম এটা সত্য। হ্যাঁ, তো সত্য কিভাবে আপনাদের আমি একটু বোঝাই। প্রথম কথা হচ্ছে, এই পৃথিবীর মধ্যে আপনার এগুলো প্রথম অ্যালজেব্রার নাম্বার। তো অ্যালজেব্রার নাম্বারটা আবিষ্কার হয়েছে কোথায়? অ্যালজেব্রা কোথায় আবিষ্কার হয়েছে জানেন নাকি? আরবে। তখন তো আর এরকম দেশ ছিল না, সৌদি আরব, ইয়েমেন, আপনার কাতার, কুয়েত, এগুলো তো আলাদা দেশ ছিল না, ওই সব দেশ মিলে আরব ছিল। ছোট ছোট মানে রাজারা শাসন করতো আর কি, অটোমান সাম্রাজ্য সেই সময়। তখন একজন ওখানে সায়েন্টিস্ট ছিল, ওনার নাম হচ্ছে ম্যাথমেটিশিয়ান আল খাওয়ারাজিমি। আল খাওয়ারাজিমি উনি হচ্ছে প্রথম কিন্তু এই যে আমাদের যে অ্যালজেব্রা মানে বীজগণিতকে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসা যায় কিভাবে, এটা পৃথিবীর মধ্যে ওনারই কনসেপ্ট। হ্যাঁ, উনি অনেক বড় ম্যাথমেটিশিয়ান। এই ভদ্রলোক আপনার এই যে সংখ্যাগুলো প্রচলন মানে কনসেপ্ট গুলো দাঁড় করায়। তো এইগুলো কিন্তু আপনার প্রথমত আমরা বলতে পারি এটা আরবি। হুম, মানে আরবি, এটা ইংলিশ না, এটা আরবি শব্দ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আরবি শব্দ মানে। হ্যাঁ, বলো। স্যার এটা এগুলো তো ওই ইংরেজির সাথে আর কি ব্যবহার করা হয়, তাই আমরা হ্যাঁ, জানি যে এটা ইংলিশ, কিন্তু না না, আজকে তো শুনছি আরবি। স্যার এটা তো কোনো মিলই নেই। ফ্যামিলি নাই, যেমন এটা হচ্ছে আরবি, আরবি ওয়ার্ড। হ্যাঁ, এগুলো যেমন হচ্ছে আপনার ধরেন, যদি আমি বলি যে রিক্সা, এখন যদি বলা হয় যে রিক্সা কোন ভাষার শব্দ, এখন আপনি বলবেন বাংলা। আর বাংলাদেশের সব রিক্সায় তো পাওয়া যায় নাকি? তো জি জি, কিন্তু আসলে তো এটা জাপান। রিক্সা কিন্তু জাপানি, রাইট। রিক্সা কোথায় জি জি। মানে রিক্সা যখন জাপানে চালু হয় তখন ওই দেশের তেলের দাম অত্যাধিক বেড়ে গেছিল, এই জ্বালানি তেল। তো সবাই গাড়ি ব্যবহার বন্ধ করে দিয়ে রিক্সা বানাইছিল। যে আমরা রিক্সা এবং সাইকেল এই দুইটাই কিন্তু জাপানিদের আবিষ্কার। যে আমরা জি জি। জ্বালানি তেলের খরচ কমানোর জন্য তারা প্রত্যেক ফ্যামিলি সবাই এই রিক্সা ব্যবহার করতো স্বল্প দূরত্বে যাওয়ার জন্য, তাদের মোটরসাইকেলের তেল টেল এগুলো লাগতো না। তো এই জিনিসটা মানে, এখন আমরা কি বলবো বলেন তো, যদি আপনাকে বলা হয় যে ধরেন কলম, হ্যাঁ কলম কোন ভাষার শব্দ, সবাই বলবে বাংলা। কিন্তু কলম কিন্তু কিন্তু এটা আরবি। আরবি জি শব্দ। স্যার। এইরকম ব্যাপারটা। তো এই যে 1 2 3 এগুলো কিন্তু আরবি প্রথমত। স্যার এগুলো এটা কাউকে বিশ্বাসই করানো যাবে না, নেটে যে সার্চ, অবস্থা। নেটে সার্চ দেন, নেটে সার্চ দিলে পাবেন। নেটে সার্চ দিয়ে পাবেন যে এগুলো কোন ভাষার। হুম। তো আরবি, এখন কথা হচ্ছে তাহলে বাংলা হলো কিভাবে? হ্যাঁ, তো আরবরা যখন আপনার এই জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু করে, সেটা কত সালের দিকে? আরবরা যখন আপনার মূলত জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয় তাদের 750 800 সাল থেকে মূলত তারা পৃথিবীর যে জ্ঞান বিজ্ঞানের চর্চার শিখরে উঠে যায়। মানে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় বিজ্ঞানীগুলো কিন্তু আরবের। তারা এই 800 থেকে 900 সাল পর্যন্ত প্রচুর মানে জ্ঞান বিজ্ঞান চর্চা করছে এবং কন্ট্রিবিউশন তাদের ব্যাপক, মানে হিউম্যান মানব জাতির মানে আপনার এই অগ্রগতির পিছনে তাদের যে কন্ট্রিবিউশন এটা আপনি কল্পনা করতে পারবেন না। তো যাই হোক, এই ওনারা আহ, তার আগে তার আগে কিন্তু ভারতবর্ষে এগুলা প্রচলন ছিল। মানে আপনার এই 1 2 3 4 এইগুলা কিন্তু ভারতবর্ষে প্রচলন ছিল। সেটা কোথায় প্রচলন ছিল? এইটার মানে আরবরা যখন এই দেশে ব্যবসা মানে পৃথিবীতে, এই ভারতবর্ষে কিন্তু আরবরা আসছে মানে কাদের মাধ্যমে? সুফি দরবেশদের মাধ্যমে। আগে কিন্তু এই মোহাম্মদ ঘুরি টুরি এরা আসেনি, তারও অনেক আগে সুফি দরবেশরা আসছে এদিকে। সুফি দরবেশে যখন আসতো ব্যবসা বাণিজ্য করতে আসতো এদিকে, তারা এসে পড়াশোনা করতো, নাম্বারিং এগুলো শিখতো। হ্যাঁ, এগুলো শিখে কিন্তু তারা মানে আরবে এটা এখান থেকে ট্রান্সফার করছে আর কি। তো সেটা কোথাকার ইয়ে ছিল, এই লিপিটা কোথাকার ছিল? এই লিপিটা ছিল হচ্ছে আপনার এই আহ, আহ, এই যে কি, ইবাদতের বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ না? চাঁপাইনবাবগঞ্জে, বুঝতে পারছেন? চাঁপাইনবাবগঞ্জের গৌড়তে প্রথমে এই লেখালেখি শুরু হয় ভারতবর্ষে। তারপরে এগুলো পরে অনেক বিজ্ঞানী আসছে, আপনারা জানেন আর্যভট্ট,
তারপরে অনেক বড় বড় বিজ্ঞানী আসছে ভারতবর্ষের ইয়ে থেকে, তারা আস্তে আস্তে এগুলো, এগুলো পর আরবের বিজ্ঞানীরা রাজশাহীতে, রাইট, রাজশাহী চাপায় আর কি একই ছিল আগে। তো পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা এগুলো তখন, আরবের বিজ্ঞানীরা এগুলোকে ডেভেলপ করে, তারপরে এগুলো আস্তে আস্তে ইউরোপে চলে যায়। ইউরোপের বিজ্ঞানীরা এগুলো অ্যাবজর্ব করে, কারণ কারণ তাদের তো অ্যালজাবরা ছিল না, তারা তো বিজ্ঞান চর্চাই করতে পারতো না অ্যালজাবরা ছাড়া। এটা চর্চা শুরু হয়েছে হুম এই আরবের থেকে। তো যাই হোক, এটার বিস্তারিত ইতিহাস যদি কারো মনে হয় যে আমি কোনো কনফিউজ করে দিলাম, আপনারা ইউটিউবে একটু সার্চ দেন, ইউটিউবে না, সরি, গুগলে সার্চ দিয়ে একটু পড়েন, মানে বিস্তারিত যে 1 2 3 4 এর হিস্ট্রি গুলো আসলে কি, পুরোটা পড়েন, পড়তে পড়তে এই শেষ পর্যন্ত চলে আসবে আপনার এবায়দুল্লাহ, না, হ্যাঁ এবায়দুল্লাহ, পড়তে পড়তে আপনি পেয়ে যাবেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত এসে ঠেকবেন। আবু হানিফ। স্যার এই একটা বিষয় জানতে চাইছিলাম স্যার, ওই যে সাব ইন্সপেক্টরের জন্য কি কি করা লাগে, কি কি করা লাগে যদি একটু বলতেন স্যার, আচ্ছা, উপকার তাহলে হতো এই আমার জন্য। বিষয়ে আমি একটু আপনাদের তাহলে ব্রিফ করবো না, আপনাদের পরীক্ষা আছে নাকি সাব ইন্সপেক্টর? না পরীক্ষা না সামনে, এটাতে আর কি স্যার সার্কুলার আসলে কিভাবে কি কি করতে ও হবে আচ্ছা, এটা একটু জানার ছিল, ঠিক জন্য আছে, বিস্তারিত, জিজ্ঞেস। ঠিক বিস্তারিত। আছে। তো যাই হোক, আপনাদের মানে একটা কনফিউজ করে দিলাম। হ্যাঁ, আরো অনেক কনফিউশন বিষয় আছে, যেগুলো যেমন পৃথিবীতে আপনার হিন্দি আর মানে পৃথিবীতে একটা ভাষাই নাই, জানেন? সেটা হচ্ছে উর্দু ভাষা নাই দুনিয়াতে, জানেন নাকি এটা? কিন্তু আমাদের এই উর্দু নিয়ে 52 সালে মারামারি, সবকিছু খুন খামারি হয়ে গেছে, কিন্তু উর্দুর কোনো ভাষাই নাই পৃথিবীতে, উর্দু কোনো ভাষাই নাই। উর্দু ভাষা লেখে হচ্ছে আরবি লিপি দিয়ে, আর উচ্চারণ করে হচ্ছে হিন্দিতে, বুঝতে পেরেছেন? উর্দু কোনো কিন্তু ভাষা নেই। যখন উর্দু আপনার উম, উচ্চারণ করবে তখন ওটা হিন্দি, আর যেটা আপনার মানে ইয়ে লিখবে সেটা হচ্ছে আরবি, কিন্তু ওদের কোনো ভাষা নাই। ইন্টারেস্টিং বিষয়। যাই হোক, আরো মজার মজার বিষয় আছে। হুম। হ্যাঁ, হ্যাঁ, এটা আছে, এটা আপনার ইতিহাস পড়লে ভালো লাগবে এগুলা হ্যাঁ, এই সংখ্যা পদ্ধতি দেখবেন যে ঘুরতে ঘুরতে চাঁপাইনবাবগঞ্জ এসে ঠেকবে। হ্যাঁ, যাই হোক, এই রাজশাহী যারা জাদুঘরে গেছেন, বরেন্দ্র জাদুঘরে, তারা এগুলার কিছু প্রমাণাদি দেখতে পারেন, যাইতে পারলে। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগবে আর কি। তো যাই হোক, আপনাদের মজার মজার কিছু ইনফরমেশন আমরা দিতে পারবো। আর পৃথিবীতে আপনার এই যে মানে অনেক দেশের ভাষা আছে যেগুলোর কোনো আপনার ইয়ে নাই, কি বলে, লিপি নাই। আমাদের যেমন লিপি আছে ক খ গ ঘ, অনেক ভাষারই নাই, ওরা লিপি ধার করে নিয়ে লেখে। আচ্ছা, এখানে বলছে কি, এক দোকানদার 110 টাকা দামের কিছু চা কিনছে, আর 100 টাকা দামের দ্বিগুণ পরিমাণ চা কিনছে, কিনে সবগুলো 120 টাকা কেজি বিক্রি করছে, করে 2000 টাকা লাভ করছে। তাহলে দ্বিতীয় প্রকারের চা কয় কেজি কিনছে? এর মানে হচ্ছে 120 টাকা কেজি কয় কেজি চা কিনছে, বুঝছেন? 120 টাকা কেজি চা কয় কেজি কিনছে? তাহলে আমরা মনে করি যে 110 টাকা কেজি, 10 টাকা কেজি চা হচ্ছে x কেজি, আর 120 টাকা দরে কেজি চা হচ্ছে দ্বিগুণ, তার মানে 2x কেজি। ঠিক আছে, 2x কেজি। এই তো, চা কিনছে মানে ওটা কিনছে x কেজি, এটা কিনছে 2x কেজি, তাহলে মোট হলো কত কেজি? এই দুইটা মিলে হচ্ছে 3x কেজি। না, 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 আকলিমা বলছে 100 কেজি না তো। আহ, না, না, সরি, 110 টাকা না, এটা 100 টাকা, সরি সরি, আমার ভুল হয়েছে। হ্যাঁ, 110 টাকা কেজি, 100 টাকা দামের দ্বিগুণ, সরি, এটা 100 টাকা দাম, মানে 1 কেজির দাম 100 টাকা। ওকে, তাহলে মোট কিনছে 3x কেজি। এখন এই যে 3x কেজি আমাদের চা, এই চাটা কি করছে সে? 120 টাকা কেজি দরে বিক্রি করছে, তাহলে কয় টাকা দাম হবে? 120 টাকা কেজি দরে, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। হ্যাঁ, এটা হচ্ছে তার কি বিক্রয় মূল্য, বিক্রয় করলো। হ্যাঁ, ভালো কথা। কিনলো কত টাকা দিয়ে? কিনলো কত টাকা দিয়ে? এই 110 টাকা কেজি সেটা কিনছে হচ্ছে x কেজি, আর 100 টাকা কেজি এটা কিনছে 2x কেজি। এই দুইটা যোগ করলে তার কেনা দাম। হুম তো এটা হচ্ছে বিক্রি করা দাম, এটা হচ্ছে কেনা দাম, তাহলে বিক্রি থেকে কেনা বাদ দিলে তার লাভ হলো কয় টাকা? 2000।
2,000 টাকা লাভ। তাহলে এটা হচ্ছে 3 × 36 মানে 360x, আর এটা হচ্ছে 110 আর 200, তাহলে 210x সমান সমান 2,000। তাহলে x এর মানটা কত হবে এখান থেকে এটা বিয়োগ করলে? না, ভুল হলো কি? না, ভুল তো হওয়ার কথা না। 110 আর 200, তাহলে সরি 310 হবে, এটা 310। তাহলে এটা 50x সমান সমান 2,000। তাহলে x এর মান হচ্ছে 40। তার মানে 110 টাকা কেজি চা কিনছে 40 কেজি, আর 100 টাকা দরে চা কিনছে 80 কেজি। তাহলে এখন বলছে যে পরের পরের চা কয় কেজি, পরের চা মানে এইটা, হ্যাঁ এইটা 80 কেজি। বুঝতে পারছেন কথা? হ্যাঁ। আচ্ছা, নেক্সট এইটা আসি। 64 কেজি 64 কেজি বালি আর পাথরের মিশ্রণে বালির পরিমাণ 25%, আর কত কিলোগ্রাম বালি মিশালে পাথরের পরিমাণ হবে 40%? হুম, মানে এই যে 64 কেজি বালি আর পাথর, এই দুইটার ভিতরে প্রথমে বালির হিসাব করি। বালি আছে এর ভিতরে, বালি আছে 25%, মানে এই 64 কেজির মধ্যে 25% বালি আছে। 25% বালি তার মানে 16 কেজি, 4 ভাগের 1 ভাগ, মানে 16 কেজি হচ্ছে কি বালি। 16 কেজি বালি। তাহলে পাথর কয় কেজি? পাথর হচ্ছে 3 × 8 = 48 কেজি, তাই না? পাথর হচ্ছে 48 কেজি। এখন প্রশ্ন মতে আমাদের হচ্ছে বালি হচ্ছে 16 কেজি আর পাথর হচ্ছে 48 কেজি। ভালো। এখন বলছে কত কেজি বালু মিশাবো। তাহলে বালুর সাথে বালু মিশাবো x কেজি। মিশানোর পরে বলছে পাথর হবে 40%, মানে পাথর তো নিচে, পাথর হবে 40 আর বালু হবে 60। বুঝছেন? 40 মানে 100% হলে 40 আর 60 হয় না? যদি পাথর 40% হয় তাহলে বালু হবে 60%। আচ্ছা, তাহলে এটা কেটে ছোট করে দেন। এটা আপনার হচ্ছে 3 হবে আর এটা 2 হবে 20 দিয়ে কাটলে। তাহলে এটা হচ্ছে আপনার 3 × 16 = 32 প্লাস 2x, আর 3 × 48 কত হয় 120 আর 24, তাহলে 144 নাকি? তাহলে 2x সমান সমান হচ্ছে 112। 32 বাদ দিলে তাহলে x এর মান হচ্ছে কত হবে 556। তার মানে আর 56 কেজি যদি আমরা কি মিশাই, হ্যাঁ তাহলে হবে। তাহলে 56 কেজি যদি আমরা হচ্ছে বালু মিশাই, তাহলে আমাদের বালু আর পাথরের পরিমাণ ওরা যেটা বলছে যে পাথর হবে 40% আর ইয়ে হবে হচ্ছে 60%। আচ্ছা, নেক্সট আসি। এটা তাহলে করবেন, হ্যাঁ এটা কি আমার করে দেওয়ার দরকার আছে? দেখেন তো, একই অঙ্ক। 30 লিটারের মধ্যে অ্যাসিড আর পানি কত পরিমাণ যদি আপনি পানি মিশান, তাহলে এটা আমার মনে হয় পারার কথা, তাই না? এটা করেন বাসায়, হ্যাঁ। এইটাও তাই, একই অঙ্ক 36। এটা আমি দেখাই দিই, পনির আর তপনের ব্যাপারটা দেখাই দিই। পনির আর তপনের আয়ের হচ্ছে অনুপাত 4:3, আর তপন আর রবিনের আয়ের অনুপাত 5:4। তাহলে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তাহলে এখানে আমরা আসি পনির।
পনির আর হচ্ছে তপন, এটা হচ্ছে 4:3। আর একটা কে? তপন আর হচ্ছে রবিন, এটা হচ্ছে 5:4। তাহলে এই যে এইগুলো দিয়ে ঠিক করতে হবে, মনে আছে? এই যে এরকম করে। তাহলে প্রথমে হচ্ছে পনির, তপন আর হচ্ছে রবিন। তাহলে এটা 4×5 = 20, 3×5 = 15, 3×4 = 12। এই অনুপাতে হচ্ছে টাকার ভাগ হবে। তো বলছে পনিরেরটা হচ্ছে 120 টাকা, তাহলে পনিরের ভাগ এখানে 20 ভাগ, তাহলে 20 ভাগ সমান সমান 120 টাকা। তাহলে রবিনেরটা কত? রবিনেরটা কত? তাহলে এই যে 120 টাকা, এটা হচ্ছে 20 ভাগ, 20 দিয়ে ভাগ করে রবিনের হচ্ছে 15 ভাগ, তাই না? না, 12 ভাগ। তাহলে গুণন 12, তাহলে 6, 6×12 = 72 টাকা। হ্যাঁ, ছোট করে নেওয়া যায়, কিন্তু এখানে তো 15 আছে, তো ভাগ যাবে না নি। কারণ হচ্ছে কয় দিয়ে ভাগ করবেন? আহ, এটা 20, তো 3 দিয়ে ভাগ যাবে না, ভাগ ঝামেলা আছে। হুম। এই সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এইটা করব না, এটা ওই যে সেম অঙ্ক। 18 ক্যারেটের মানে 20 গ্রামের ওজনে সোনা 3:1, তার মানে 4 ভাগের 3 ভাগ হচ্ছে সোনা, আর খাদ হচ্ছে 1 ভাগ। তাহলে ওই তো 4 ভাগের 3 ভাগ মানে হচ্ছে কত? 15 কেজি, 15 গ্রাম হচ্ছে সোনা, আর বাদ বাকি মানে আপনার খাদ হচ্ছে 5 গ্রাম। এইটাতে আসি। দুই বন্ধুর বাড়ি হতে স্কুল যাওয়ার আসার সময় অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুল 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর হচ্ছে দুই বন্ধুর বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময়ের অনুপাত হচ্ছে 2:3। তাহলে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব যদি 5 কিলোমিটার হয়, তাহলে দ্বিতীয় বন্ধুর হচ্ছে বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? হ্যাঁ, আচ্ছা, এখানে একটু প্যাচ আছে কথাটার মধ্যে। কথাটা হচ্ছে যে আপনার ধরেন দূরত্ব যার বেশি তার তো সময় কম লাগে নাকি, না বেশি লাগে? যার দূরত্ব বেশি তার সময়ও কিন্তু হচ্ছে বেশি লাগে, ঠিক আছে? আর যার যার দূরত্ব কম তার সময় কিন্তু হচ্ছে আহ, কম লাগে, তাই না? কারণ গতির সাথে একটা ব্যাপার আছে আবার। যদি হচ্ছে গতি কম বেশি, গতির কথা তো এখানে আমাদের বলেনি। তাহলে এখানে বলছে যে আহ, দ্বিতীয় বন্ধুর দূরত্ব কত? আচ্ছা, তাহলে দুই প্রথম বন্ধুর বাড়ি হতে দূরত্ব 5 কিলোমিটার, প্রথম বন্ধুর অনুপাত কত? প্রথম বন্ধুর অনুপাত হচ্ছে 2 ভাগ, 2 ভাগের এটা 3 ভাগ হবে। তাহলে 7.5 কিলোমিটার হচ্ছে দ্বিতীয় বন্ধুর। হ্যাঁ, হ্যাঁ, ওটা 2 ভাগ হচ্ছে 5 কিলোমিটার, তাহলে 1 ভাগ কত আর এটা কত? আচ্ছা, এটা তাহলে করবো না, 40। হুম, 40, 41 এগুলো করতে পারবেন, এগুলো ক্লাস 6 এর অঙ্ক, একদমই বেসিক। হ্যাঁ, মানে 6 এর বই থেকে এগুলো কালেকশন করা, এবং খুবই সহজ। বলছে দুইটার মধ্যে 5:7, একটা যদি আপনার 84 টাকা হয় তাহলে আরেকটা কত? তাহলে এই তো দ্বিতীয়টা 7 ভাগ দিয়ে 12 করে 5 দিয়ে গুণ করলে হবে। হুম। তো যাই হোক, আমরা এখান থেকে মোটামুটি এগুলো থাক আজকে। আমরা হচ্ছে কালকের ক্লাসে এগুলো করবেন, এগুলো খুবই সহজ অঙ্ক। আমি এই যে এখান থেকে জেসমিন আবিদা থেকে শুরু করবো, হ্যাঁ, 48 থেকে শুরু করবো।
48 থেকে আমাদের মোটামুটি আরো 20টার বেশি অঙ্ক আছে। হুম। এটা আগামী ক্লাসে আশা করি যতদূর সম্ভব। ঠিক আছে। মানে 48 থেকে আমরা মূলত শুরু করবো, আপনার প্রথম 48টা করবেন। আর কালকে আমরা শেষ করব, যে কোনো ভাবে হোক অনুপাতটা আগামী ক্লাসে শেষ করা হবে। এবং এরপরে আপনাদের ওই হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিয়ে, আপনাদের আগের অ্যাসাইনমেন্ট কি শেষ করতে পারছেন? অঙ্ক সব শেষ করতে পারছেন? আমি আপনাদের আজকে ট্রান্সফরমেশন একটু পড়াবো। হ্যাঁ, ট্রান্সফরমেশন আগের যে অ্যাসাইনমেন্ট সেটা কি শেষ হয়েছে? আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনারা অ্যাসাইনমেন্ট ওটা আমি কালকে শেষ করে দিব। এর মধ্যে সুদের ওইটা করে ফেলেন, ওটাতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো প্রবলেম পাওয়া যায় কিনা। আর ওই যে উম, আপনাদের আগামী রবিবারে একটা পরীক্ষা নেই, হ্যাঁ। আপনার এই প্রথমে 1 থেকে 5 পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছে। এখন 5 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, 5 থেকে 10 পর্যন্ত লেকচারে যে যে টপিক আছে সেইগুলো বিষয়ের উপরে আগামী আপনার হচ্ছে রবিবারে একটা পরীক্ষা নিব। হ্যাঁ, যেগুলো মানে ওই 5 থেকে 10 লেকচারের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আর আপনাদের কালকে এই অনুপাতের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিলে আপনারা এটা করবেন কিন্তু। হ্যাঁ, মানে এরকম না যে অবহেলা করলে। এখন আমরা তো ধরেন আমাদের হাতে তো আর কন্ট্রোলিং অথরিটি নাই। আপনাদের যদি বিশ্ববিদ্যালয় হতো, স্যাররা এগুলো জোর করে করাই নিত। এখন আপনাদের ইচ্ছাটাই আমাদের মোটিভেশন, বুঝতে পারছেন? আপনি যদি এখানে মনোযোগ দেন বা আপনার যদি এটা দায়িত্ববোধ মনে করেন, তাহলে আপনার অনেকটা উপকার হবে। মানে আপনার প্রস্তুতিটা দ্রুত আগায় যাবে। এখন অঙ্কগুলো করাচ্ছি, সামনে অন্য সাবজেক্ট করতে দিব। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করতে দিব, তো সেগুলো তো আপনাকে মানে ওইটা আপনার ইয়ে করে করতে হবে, ভিতর থেকে নিয়ে আসতে হবে, তাই না? তাছাড়া তো আমরা মানে পারবো না আর কি, যেটা বাস্তব কথা। তো অবশ্যই হ্যাঁ, 6 থেকে 10 মানে 1 থেকে 5 পর্যন্ত তো হয়ে গেছে। তাহলে 6, 7, 8, 9, 10 এই 5টা লেকচার, ঠিক আছে। তো আমরা ট্রান্সফরমেশন শুরু করি। আমরা আজকে ট্রান্সফরমেশন শুরু করবো। ট্রান্সফরমেশন জিনিসটা কি আগে এটা আমাদেরকে বুঝতে হবে। ট্রান্সফরমেশনটা হচ্ছে যে আপনি যখন একটা বাক্য আপনাকে দিবে, এই বাক্যটাকে আপনাকে ওরা একটা ফর্ম দিয়ে দিবে, ওই ফর্ম অনুসারে ট্রান্সফর্ম করতে হবে। ঠিক আছে। তো ট্রান্সফরমেশনের মধ্যে আহ, মোট হচ্ছে আপনার 3 ধরনের জিনিস থাকে ট্রান্সফরমেশনের মধ্যে। একটা থাকে ভয়েস, একটা থাকে ন্যারেশন, আর একটা থাকে সেন্টেন্স ট্রান্সফরমেশন। তা আমাদের ভয়েসটা আমরা মোটামুটি করে ফেলছি, ওটা যা করা হয়েছে ওইগুলোতে হবে। আর ন্যারেশনটা এই ট্রান্সফরমেশনের পরেই করব। আর সেন্টেন্স ট্রান্সফরমেশনটা আমরা মানে আপনার এখন শিখবো সেন্টেন্স ট্রান্সফরমেশন কি। তো সেন্টেন্স ট্রান্সফরমেশন আবার হচ্ছে আহ, আপনার 2 প্রকারের আছে। একটা হচ্ছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, 3টার মধ্যে ট্রান্সফার করে। আর একটা হচ্ছে যে আমাদের যে মিনিং অনুসারে বাক্য আছে 5 প্রকার সেন্টেন্স, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5টার ট্রান্সফার করা শিখবো। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আপনার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাওয়া শিখবো। এই হচ্ছে আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন, ঠিক আছে। আর একটা ট্রান্সফরমেশন আছে ডিগ্রি ট্রান্সফরমেশন। এটা ডিগ্রি চ্যাপ্টার যখন যাব তখন আমরা ডিগ্রি ট্রান্সফরমেশনটা ওর সাথে করে নিব। বুঝতে পারছেন? তবে এখানেও যদি ডিগ্রি ট্রান্সফরমেশন খুব ছোট, তো আমি দেখি এই ক্লাসের সাথে আপনাদের করাই দিতে পারি ডিগ্রি ট্রান্সফরমেশনটা। মানে অল্প কয়েকটা 3-4টা নিয়ম, মানে সুপারলেটিভ, কম্পারেটিভ আর পজিটিভ ডিগ্রি ট্রান্সফরমেশন। তো এইগুলা আপনি যদি ট্রান্সফরমেশন বলতে এইগুলার থেকে 5টা প্রশ্ন হয়। মানে এখানে সঠিক নিয়ম অনুসারে ট্রান্সফরমেশন করতে হয়। তো ট্রান্সফরমেশনের মূল বিষয়টা হচ্ছে এখানে 3-4টা জিনিস আপনাকে ভালোভাবে জানতে হবে। ট্রান্সফরমেশন শিখতে হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে সেন্টেন্সের অর্থটা বুঝতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত।
আপনি যদি সেন্টেন্সের অর্থ বুঝতে ব্যর্থ হন তাহলে ট্রান্সফরমেশন সঠিকভাবে হবে না। কারণ হচ্ছে ট্রান্সফরমেশন যখন আপনি করবেন তখন এই যে সেন্টেন্সটাকে ট্রান্সফর করলেন ওই সেন্টেন্সটার মিনিং আর আগের সেন্টেন্সটার মিনিং একই থাকতে হবে, শুধু এক্সপ্রেশন চেঞ্জ হবে, এক্সপ্রেশনটা চেঞ্জ হবে। যেমন আপনাকে যদি বলা হয় যে আমি সকালে হাঁটতে যাই, এটা আপনি নেগেটিভ করেন, আপনি বলেন যে আমি সকালে হাঁটতে যাই না, তাহলে হবে না ট্রান্সফরমেশন। কেন হবে না? কারণ মিনিংটা হচ্ছে আপনি সকালে হাঁটতে যান, এইটাই মিনিং। যেমন সে কথা বলে, আপনি যদি এটাকে ট্রান্সফরমেশন করে নেগেটিভ করেন যে সে কথা বলে না, তাহলে এটা ট্রান্সফরমেশন হলো না। কারণ আপনার মিনিং তো ঠিক থাকলো না, সে কথা বলে আপনি বলছেন বলে না, মিনিং তো ঠিক থাকলো না। অর্থাৎ মিনিং ঠিক রাখতে হবে, রেখে আপনি হচ্ছে নেগেটিভ করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ। যেমন যদি আপনাকে বলে সে ভাত খায়, আপনি যদি বলেন সে ভাত খায় না, তাহলে কি হলো? ট্রান্সফরমেশন হবে? হবে না। তাহলে আপনাকে কি বলতে হবে? এটা আপনাকে বলতে হবে সে ভাত ছাড়া অন্য কিছু খায় না। তাহলে মিনিং ঠিক থাকলো যে ভাত খায়, এবং এটারও মিনিং ঠিক থাকলো ভাত খায়, কিন্তু মাঝখানে নেগেটিভ হয়ে গেল। এটাকে বলে এক্সপ্রেশন। বুঝতে পারছেন বিষয়টা কি? যেমন আমরা আসলে যখন মিনিং না বুঝবো তখন এটা উল্টাপাল্টা হবে। হুম। যেমন ধরেন অনেক লোক আছে কথার মানে বোঝে না। কথার মানেটা এরকম, যেমন ধরেন আপনাকে উম হচ্ছে একজন চোখ রাঙায় বললো যে ভাই আপনাকে দেখে নেব। এর মানে কি? এর মানে হচ্ছে আপনাকে ধরে পিটাবে। এটা আপনাকে দেখতে আসবে না বাসায়, বা আপনার সেজে গুজে দেখতে আসার কোনো সুযোগ নেই। আবার ধরেন অনেকের মানে যারা বিয়ে শাদী করছে বা যাদের গার্লফ্রেন্ড আছে তারা হচ্ছে উম, ওই দেখবেন যে বউ যদি বলে যে আজকে বাসায় আসো, এর মানে কি? এর মানে হচ্ছে যে আজকে বাসায় একটা কোনো একটা কেয়ামত হবে, মানে এটা হয়তো মানে আশা মানে এই আশা না যে আদর করে ডাকতেছে, ব্যাপারটা এরকম না। তা আপনার কথার মিনিং যদি আপনি না বোঝেন তাহলে ট্রান্সফরমেশন সম্ভব না। হ্যাঁ। ট্রান্সফরমেশন করতে হলে এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই অনেক সময় ওয়ার্ডের বিপরীত মিনিং দরকার হয়। কেন দরকার হয়? কারণ আপনি যখন একটা চেঞ্জ করবেন, নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ করবেন, তাহলে হচ্ছে কি মানে অপোজিট মিনিংটা দরকার হবে। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে মনে রাখা, তা আপনাকে এটাকে নেগেটিভ করলে আপনাকে কি করতে হবে? মনে না রাখা বললে কিন্তু হবে না, আপনাকে বলতে হবে ভুলে না যাওয়া। তাহলে মনে রাখার ইংরেজি হচ্ছে রিমেম্বার, এটা জানতে হবে। আর ভুলে না যাওয়ার ইংরেজি হচ্ছে ফরগেট। ফরগেট মানে ভুলে যাও, এটাকে আমরা নেগেটিভ করতে হবে। তাহলে এই যে দুইটা অপোজিট ওয়ার্ড, এইগুলা আপনার জানতে হবে, তাহলে আপনি ট্রান্সফরমেশনে ভালো করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা মূল কথায় চলে আসি। আচ্ছা, অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভে যাব প্রথমে। তো কিছু স্ট্রাকচারাল কিছু বিষয় আছে। প্রথমে আসেন, অনেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে যেগুলো আপনি অনলি দিয়ে শুরু হবে। প্রথমে দেখবেন পরীক্ষার হলে কি অনলি দিয়ে একটা বাক্য শুরু হয়েছে। তো অনলি শব্দের অর্থ কি? অনলি শব্দের অর্থ হচ্ছে শুধু, বা হচ্ছে একমাত্র। না, এটা আমরা বলি না। তো অনলি অনেক সময় আহ, আপনার নাউনকে বোঝায়, অনেক সময় হচ্ছে দেখবেন যে হ্যাঁ, অনেক সময় হচ্ছে অনলি কোনো সময় কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো বস্তুকে বোঝায়। এইটা আপনাকে বুঝতে হবে। যদি আপনার ব্যক্তি হয় তাহলে নান বাট, আর যদি বস্তুকে বোঝায় তাহলে নাথিং বাট। আর যদি ব্যক্তি বস্তু কোনো না বোঝায়, সংখ্যাকে বোঝায়, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন। আচ্ছা, ব্যাপারটা কি আমরা একটু ক্লিয়ার করি। যেমন এটা আসেন, বলছে অনলি রিনা ক্যান ডু দিস সাম, মানে এই অনলিটা কার সামনে বসছে? রিনার সামনে। সুতরাং এখানে অনলিটা হচ্ছে রিনাকে মিন করতেছে। হ্যাঁ, তার মানে রিনা ছাড়া এই অনলি রিনা ক্যান ডু দিস সাম, মানে রিনাই এই অঙ্কটা করতে পারবে। বুঝছেন কথা? তাহলে এই অনলি দ্বারা রিনাকে বোঝাচ্ছে। তাহলে অনলির পরিবর্তে আমরা ব্যক্তি হলে নান বাট বসাবো। তাহলে আমরা লিখবো কি? নান বাট রিনা ক্যান ডু দিস সাম। বাদ বাকি সব ঠিক থাকবে। এই দুইটা বাক্যের অর্থ কি বলেন তো? এই দুইটা বাক্যের বাংলা কি? এটা বাক্য তো বলে দিলাম, এটার বাংলা কি বলেন তো? এই বাক্যটার অর্থ কি? মানে আগের বাক্যটা হচ্ছে শুধু রিনাই অঙ্কটা করতে পারবে, আর পরের বাক্যটা কি? পরের বাক্যটার বাংলা কি?
রিনা ছাড়া কেউ করতে পারবে না, রাইট। এই অঙ্কটা রিনা ছাড়া কেউ করতে পারবে না। রাইট, একমাত্র রিনাই কাজটা করতে, এই তো। তাহলে আপনার দেখেন চেঞ্জ করলে কিন্তু মিনিং ঠিক থাকবে। আচ্ছা, তারপরে বলছে অনলি এ রোগ ক্যান অ্যাক্ট দিস, মানে অনলি শুধু খারাপ লোকে এই কাজটা করতে পারবে, তাহলে নান বাট এটা মানুষকে বোঝাচ্ছে। হ্যাঁ, আবার যদি আপনার নান বাট দিয়ে শুরু হয় তাহলে আপনি এটাকে পজিটিভ করলে আপনি কি করবেন, অনলি দিয়ে দিবেন সামনে। যেমন নান বাট ওয়ান স্টুডেন্ট ওয়ান ওয়াজ অ্যাবসেন্ট, মানে একজন ছাড়া আহ, হচ্ছে সবই উপস্থিত। হ্যাঁ, তাহলে অনলি ওয়ান স্টুডেন্ট অ্যাবসেন্ট। আচ্ছা, তাহলে এই যে এখানে এরপরে আমরা চলে আসি হচ্ছে আ চাইল্ড লাইকস অনলি সুইটস, মানে বাচ্চারা মিষ্টি পছন্দ করে। তাহলে এখানে দেখেন এই সুইটস এর সামনে হচ্ছে অনলি আছে, তার মানে এটা সুইট কে বোঝাচ্ছে। তো সুইট তার মানুষ না, এবার কি হবে, নাথিং বাট। হ্যাঁ, তাহলে আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, মানে বাচ্চারা মিষ্টি ছাড়া অন্য কিছু পছন্দ করে না। বুঝতে পারছেন বিষয়টা কি? এরপরে যদি আপনাকে, যেমন হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তার কয়েকটা বই আছে, তাহলে হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস, কারণ এটা বইকে বোঝাচ্ছে। এরপরে যদি আপনার সংখ্যা বোঝায় অনলি দ্বারা, তো অনলি দ্বারা সংখ্যা বোঝায় কিরকম, যেমন হি ইজ অনলি 5, এর মানে কি তার বয়স হচ্ছে 5 বছর। তো এখানে এই 5কে যখন বোঝাবে তখন আপনি কি করবেন, নট মোর দেন অথবা নট লেস দেন লিখবেন, যে হি ইজ নট লেস দেন 5 অথবা হি ইজ নট মোর দেন 5, মানে তার বয়স 5 বছরের কম না অথবা তার বয়স 5 বছরের বেশি না। এটার মানেই হচ্ছে, এটার মানেই হচ্ছে কি, এটার অর্থই হচ্ছে যে তার বয়স 5 বছরের বেশি না, তার বয়স 5 বছরের কম না। আচ্ছা, তাহলে অনলি নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? হুম, অনলি নিয়ে কারো কোনো সমস্যা আছে, বলেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে ক্যান নট বাট আর ক্যান নট হেল্প। হ্যাঁ, মানে মাস্ট দিয়ে যখন শুরু, আপনার এই অনলি থেকে একটা প্রশ্ন হবে, বুঝছেন, অনলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনলি খুব ইম্পর্টেন্ট। অনলি হচ্ছে আপনি একটু মনোযোগ দিয়ে
করবেন, অনলি খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা মাস্টে চলে আসি। যেমন উম, বলছে যে আই মাস্ট ডু দিস। হ্যাঁ, তাহলে এখানে মাস্ট, আমি অবশ্যই এটা করব। তখন এই মাস্টের পরিবর্তে আপনি লিখবেন ক্যান নট বাট, অথবা ক্যান নট হেল্প, আপনার যেটা খুশি। তবে ক্যান নট হেল্প লিখলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, কারণ হেল্প হচ্ছে জেরান্ডকে ফলো করে। তাহলে এটা হবে আই ক্যান নট হেল্প ডুইং দিস, অথবা আপনি যদি লেখেন আই ক্যান নট বাট ডু দিস, তাও হবে। মানে আমি কি এটি না করে থাকবো না, বা না করে পারবো না। যেমন আই মাস্ট গো দেয়ার, তা আই ক্যান নট বাট গো দেয়ার। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে, এরপরে আমরা এভরিবডি এভরিওয়ান দিয়ে শুরু করি। এভরিবডি এভরিওয়ান দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে আপনার নো বডি আর নো ওয়ান ব্যবহার করবেন। হ্যাঁ, কিন্তু ভার্বটা বিপরীত করতে হবে, কারণ এখানে নো বডি আছে। এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ, এর অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে, আচ্ছা আরেকটা বিষয় দেখবেন, ইয়েতে শীটে কিন্তু প্রত্যেকটার বাংলা অর্থ লেখা আছে, আপনারা খুব মনোযোগ দিয়ে হলে দেখবেন। এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ, তাহলে প্রত্যেকেই তার সত্যকে স্বীকার করা উচিত, প্রত্যেকের সত্যকে স্বীকার করা উচিত। হ্যাঁ, তাহলে আপনি যদি এভরিবডি বলতে নো বডি লেখেন, তাহলে নো বডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ লিখলে ঘটনা কি দাঁড়াবে? কারোই সত্য স্বীকার করা উচিত না। তখন আপনার কি হবে? তখন আপনার হচ্ছে লিখতে হবে যে নো বডি শুড ডিনাই দ্য ট্রুথ। এর মানে কি? কারোই সত্যকে অস্বীকার করা উচিত না। বুঝতে পারছেন? তাহলে অ্যাডমিটের পরিবর্তে আপনাকে যে বললাম অপোজিট মিনিং ব্যবহার করতে হবে, তাহলে ডিনাই দ্য ট্রুথ। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছেন কথা? এটা এটা বুঝতে পারছেন আপনারা যে এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ, নোবডি শুড ডিনাই দ্য ট্রুথ এর বিষয়টা কি? যেমন নোবডি লাইকস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। যদি বা এই কথাগুলো বাংলাদেশের জন্য স্বীকৃত না, সবাই মিথ্যাবাদীকে পছন্দ করে। আবার হচ্ছে শুড ডিনাই দ্য ট্রুথ, মানে সবাই সত্যকে অস্বীকার করে। হুম, আপনারা সবসময় সত্য কথা বলবেন। হ্যাঁ, এটার দুইটা উপকারিতা আছে। একটা উপকারিতাটা হচ্ছে যে আপনি যতই ঝামেলায় পড়েন, একটা সময় আপনি মুক্তি পাবেন সত্য কথা বলার কারণে, এবং সেটা ভালো মুক্তি পাবেন। হ্যাঁ, এবং আপনার সম্মান বাড়বে প্রচুর পরিমাণে। আর একটা সুবিধাটা হচ্ছে আপনার এটা মনে রাখতে হবে না, কোনো মিথ্যা কথা কিন্তু মুখস্থ রাখতে হয়। আপনি যখন কাউকে মিথ্যা বলবেন, পরে তাকে ওই কথা না বললে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ। তখন আপনার সমস্যা হবে। এই জন্য সত্য কথা বলবেন, মুখস্থ রাখারও কোনো ঝামেলা নেই, মানে কোনো ভেজাল নাই। আর যদি আপনাকে কেউ ভেজালে ফেলাতে চায়, আপনার নীতিতে আপনি অটল থাকবেন। মানে পৃথিবীতে যাই হোক না কেন, আপনাকে যদি মেরেও ফেলে, আপনার নীতিতে আপনি অটল থাকবেন। কেন? কারণ আপনি যদি মারা গেলেন তাও আপনি সম্মানিত হবেন, আপনি বেঁচে থাকলেও সম্মানিত হবেন, যদি আপনার নীতিতে আপনি অটল থাকেন, আপনার সঠিক নীতি থাকে। আমাদের একজন স্যার আছে, আমার কলিগ, ওনার, উনি গাড়ি থেকে যখন নামছে, ওনার সামনে একটা ককটেল বাস্ট করছে ওনাকে ভয় দেখানোর জন্য। মানে ওনার কাছে একটা অবৈধ সুবিধা চাইছিল। তো স্যার স্পষ্ট করে সেদিনকে বলছে, তোমরা যদি আমাকে মেরে ফেলো, মানে এখানে যদি আমাকে মেরে ফেলো, আমার লাশ এখান থেকে চলে যাবে, বাট আমি কোনো দিন তোমাদের কোনো অন্যায় প্রস্তাবে রাজি হব না। ঠিক আছে? এবং আজ 17 বছর স্যার ওই একই প্রতিষ্ঠানে চাকরি করে আজ পর্যন্ত, তার নীতিতে অটল। বুঝতে পারছেন? তা আমি এটাই বলছি আপনারা, এবং স্যার কেউ কিছু করতে পারেনি, এমনকি মন্ত্রী লেভেলের লোকও স্যারকে থ্রেট দিয়ে কিছু করতে পারেনি, নড়াইতে পারেনি, এক বিন্দু নড়াইতে পারেনি, এখন পর্যন্ত স্টিল ওই অবস্থায় আছে। তে এরকম ব্যাপারটা আপনারা, এই যে নোবডি হচ্ছে মানে লাইকস এ লায়ার, তাহলে এটা হচ্ছে এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি যখন বসালেন, তখন লাইকের জায়গায় হেট দিতে হবে। ঠিক আছে, তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা ক্লিয়ার। এরপরে আমরা চলে আসি এভরি প্লাস নাউন অনেক সময় থাকে বাক্যে, তাহলে দেয়ার ইজ নো শুরু হবে। হ্যাঁ, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে আপনি লিখবেন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না।
দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এটা লিখলেও হবে, একই কথা। আপনি হু দিয়েও শুরু করতে পারেন, যেটা স্ট্রাকচার আপনার পছন্দ। হ্যাঁ, আচ্ছা, এরপরে অনেক সময় অলওয়েজ পাবেন, সেন্টেন্সের মধ্যে দেখবেন অলওয়েজ যুক্ত হয়ে গেছে, তখন আপনার অলওয়েজের পরিবর্তে নেভার ব্যবহার করবেন। সহজ কথা, তুহিন ইজ অলওয়েজ লেট, তুহিন সবসময় দেরি করে। তাহলে তুহিন ইজ নেভার আর্লি, লেটের জায়গায় আপনার আর্লি বসাতে হবে। কেন? কারণ তুহিন যদি সবসময় লেট, তাহলে তুহিনকে তো আপনার আর্লি করতে হবে নাকি? তাছাড়া তুহিন যদি নট অলওয়েজ লেট লেখেন, তাহলে কি ঘটনা ঘটবে? হ্যাঁ, তুহিন ইজ নট অলওয়েজ, অথবা তুহিন ইজ নেভার আর্লি লিখবেন, একই কথা, তাও একই কথা, মানে আপনার উল্টাতে হবে, তাছাড়া মিনিংটা মিলবে না। তো এই আর কি আমাদের হচ্ছে প্রথম পাঁচটা গেল। আরেকটা হচ্ছে আপনার সামটাইম, একটা শব্দ আছে, এটার অর্থ হচ্ছে মাঝে মাঝে। যেমন হি ইজ সামটাইম ফুলিশ, সে মাঝে মাঝে বোকামি করে। তাহলে সব সময় করে না, তাহলে আপনার সামটাইমের পরিবর্তে নট অলওয়েজ লিখবেন, যে হি ইজ নট অলওয়েজ ওয়াইজ, মানে সে সবসময় জ্ঞানীর মতো কাজ করে না, বোকামি করে। ফুলিশের পরিবর্তে ওয়াইজ। ওকে, তো এই এরপরে আমরা চলে আসি হচ্ছে কিছু কিছু আছে যে শুধু উল্টাই দিলেই হয়, যেমন হি অ্যাক্টেড ওয়াইজলি, সে বুদ্ধিমানের মতো কাজ করেছে, তার মানে সে বোকার মতো কাজ করেনি, আপনি লিখবেন হি ডিড নট অ্যাক্ট ফুলিশলি। তারপরে এই যে ডিগ্রি যেটা আছে, ডিগ্রির এইটা আমি হচ্ছে আপনাদের পরে পড়াবো, ডিগ্রিটা এখন পড়াচ্ছি না, ডিগ্রির একটা চ্যাপ্টারে আছে, ওখানে গিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো এই প্রথম যে সাতটা নিয়ম পড়ালাম, এই সাতটা নিয়ম আপনার হচ্ছে, হ্যাঁ ওই সাতটা নিয়ম পড়বেন, ডিগ্রিটা পরে পড়াবো। হ্যাঁ, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সাতটা নিয়ম আমাদের কি কি নিয়ম? প্রথমে হচ্ছে অনলি দিয়ে থাকবে, মাস্ট দিয়ে থাকবে, তারপরে এভরিওয়ান দিয়ে থাকবে, তারপরে এভরি প্লাস নাউন দিয়ে থাকবে, তারপরে আপনার অলওয়েজ দিয়ে থাকবে, তারপরে সামটাইম দিয়ে থাকবে, আর একটা আছে কি জানি আমি যাকে এখন এই সাতটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাদের যে সেন্টেন্স গুলো আমি দিয়েছি, এই সেন্টেন্স গুলোই হুবহু ইম্পর্টেন্ট। হ্যাঁ, অন্য কিছু লাগবে না, শুধু সেন্টেন্স গুলোই আপনারা পড়বেন, যে অত খোঁজার দরকার নেই যে আসলে আরেকটা প্রশ্ন পড়ে, আর এই সেন্টেন্স গুলো বারবার 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 রিভিশন করবেন, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ গেল। এবার আমরা আসি ইন্টারোগেটিভে, অ্যাসার্টিভ বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। তো এখানে আপনার খেয়াল করতে হবে দুইটা জিনিস। প্রথমে দেখবেন যে ইন্টারোগেটিভ যেটা আমি করতে যাচ্ছি, সেই বাক্যটাতে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মডাল ভার্ব যদি না থাকে, বুঝেন আগে কথা, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব যদি না থাকে, থাকতে পারে আবার নাও পারে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি করবেন আপনি? যদি না থাকে তখন আপনি টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসাবেন, তারপরে সাবজেক্ট বসাবেন, তারপরে ভার্ব বসাবেন, তারপরে অবজেক্ট বসাবেন, শেষ। যেমন উদাহরণ দেই, আই ডু দা ওয়ার্ক, এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? মানে বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, মডাল ভার্ব আছে? নাই। তাহলে আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে এটা কোন টেন্স সেটা দেখবেন, টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্বটা কি? প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্বটা কি আমাদের জন্য? ডু আর ডাজ, যেহেতু এখানে আই আছে তাহলে ডু হবে, ডু, তারপরে সাবজেক্ট আই, তারপরে মেন ভার্ব, মেন ভার্বটা এখানে ডু, তারপরে অবজেক্ট, শেষ। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আচ্ছা, আলামিন কি বলছে? নট হবে না, এনটি মানে নট না? যাক, সংক্ষিপ্ত কথা বোঝাও খুব কঠিন। এন ওটি তো নট, আমি তো এনটি মানে আলামিন নট নাকি এটা? আলামিন, শোনা যাচ্ছে কথা? ডট এরকম হওয়ার কথা ছিল নাকি স্যার? ও, আপনি বলছেন যে ডন্ট? হ্যাঁ, না 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 না, জি। না না আলামিন, ডন্ট না, ডন্ট না। এইটা একটা সমস্যা আছে বুঝছেন, আপনার অনেক সময় অনেকে আমরা ভুল বুঝে থাকি। ডন্ট না,
এটা আমি ব্যাখ্যা করব, এটা আমি আলোচনা করব যে কখন ডন্ট হয় কখন হয় না, বা নট কখন হয় কখন হয় না। এই জন্য প্রথমে এটা ক্যাটাগরি করা হয়েছে যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব যদি না থাকে, তাহলে এর ভিতরে যেহেতু এগুলো নাই, সুতরাং এখানে ডন্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেমন ইওর ফাদার কেম হোম লাস্ট নাইট, তাহলে এখানে এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডিড। হ্যাঁ, ডিড। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইওর ফাদার, ইওর ফাদার। তারপরে কি? কামের জায়গাতে তাহলে ডিড যেহেতু সামনে লিখলাম, কাম, কেমেরটা কাম হয়ে যাবে, কাম হোম লাস্ট নাইট, লাস্ট নাইট। আর এখানে হচ্ছে লাস্টে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক হবে, হ্যাঁ, কোশ্চেন মার্ক দিতে ভুলবেন না। আচ্ছা, ওকে। যেমন হি ম্যারিড এ বিউটিফুল গার্ল, তাহলে এটা কি হবে? ডিড সামনে যাবে, ডিড হি ম্যারি এ বিউটিফুল গার্ল। তারপরে হি ওয়েন্ট হোম, তাহলে ওয়েন্ট মানে পাস্ট টেন্স, তাহলে ডিড হি গো হোম হবে, হ্যাঁ। Okay. তারপরে শি কুকস রাইস, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ডাজ হবে সামনে, ডাজ শি কুক রাইস। ওকে, আচ্ছা। হ্যাঁ, এরপরে আমরা চলে আসি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অনেক সময় দেখবেন যে অল, এভরিবডি, এভরিওয়ান এইগুলো থাকে বাক্যের মধ্যে, তাহলে কি হতে পারে? অল, এভরিবডি, এভরিওয়ান থাকলে কি হতে পারে? তো এইটা আপনার হচ্ছে শুরু করবেন আপনি এই হু দিয়ে, হু দিয়ে শুরু করবেন, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে নট বা ভার্ব। এই যে আলামিন এখানে খেয়াল করেন যে নটের ব্যাপারটা আসতেছে কিভাবে। নট কখন হচ্ছে? নট কিন্তু সব সময় না। যেমন অল লাভ ফ্লাওয়ার, অল দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কি করব? তাহলে এখানে হু দিয়ে শুরু করবো, তাই না? হু, অক্সিলারি ভাবে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে হু এর পরে ডাজ, ডাজ তারপরে নট, হু ডাজ নট, বা ডাজেন্ট বা সংক্ষেপে লিখতে পারেন, ডাজ নট লাভের জায়গায় লাভ, তারপরে ফ্লাওয়ারের জায়গায় ফ্লাওয়ার, তারপরে কোশ্চেন মার্ক। বুঝতে পারছেন? আলামিন কখন নট হবে বুঝছেন তো? নটের ব্যাপারটা কিন্তু অন্য সময়। তারপর যেমন এটা এভরিবডি নোজ দিস, তাহলে কি হবে? হু ডাজ নট, এই যে এভরিবডি, এভরিওয়ান আর অল থাকলে গিয়ে আপনার নট হবে, তাছাড়া নট বসানোর দরকার নাই এখানে, হ্যাঁ। আর মানে অলতা নট বসালে ভুল হবে। যেমন এভরিবডি হেটস এ লায়ার, তাহলে হু ডাজ নট হেট এ লায়ার, এভরিবডি আছে, তো সুতরাং হচ্ছে এখানে হু দিয়ে শুরু হবে। আচ্ছা, ওকে, তাহলে এগুলো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। কিন্তু যদি আপনার নো বডি থাকে তাহলে আবার নট লেখার দরকার নেই, কারণ নো বডি তো নিজেই নেগেটিভ, তাহলে পরে হু লিখলেই হবে শুধু। বুঝতে পারছেন? হ্যাঁ। এরপরে আমরা চলে আসি যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব থাকলে, আগেরটা ছিল না থাকলে, এবার যদি থাকে তখন আপনি কিভাবে করবেন? যেমন উদাহরণ দেয়, আই হ্যাভ বিন রিডিং, তো এখানে তো আমাদের কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট, হচ্ছে আপনার কন্টিনিউয়াস টেন্স, তাই না? কারণ এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা অক্সিলারি ভার্ব, আর এই রিডিংটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এইবার আপনার অক্সিলারি ভার্বটা সামনে যাবে, তাহলে কি হবে? হ্যাভ আই, হ্যাঁ, তারপরে নট, নট বিন হচ্ছে রিডিং। ওকে, এবার নট হবে, হ্যাঁ। আলামিন কি নটের বিষয়ে ক্লিয়ার হয়েছেন আপনি? আলামিন, তার মানে নট কখন কখন হবে? যখন অল, এভরিবডি, এভরিওয়ান থাকবে আর বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব থাকবে, তখন শুধু নট হবে, আর এগুলো না থাকলে নট হওয়ার দরকার নেই। যেমন এখানে দেখেন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে আছে, এটা আমরা তাহলে আগামী ক্লাসে করি নাকি, না আজকে করব? মানে আর অল্প একটু আছে অবশ্য, মানে কালকে যেহেতু আমাদের এটা ক্লাসের শিডিউলে আছে, আমরা এটা কালকে আলোচনা করি নাকি? ইম্পারেটিভ আর এক্সক্লামেটরি করলেই হয়ে যাবে। আর এই আপনার কি বলে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা করলে হয়ে যাবে, কালকের ক্লাসে করি। মানে অনেক সময় তো হলো, মানে আপনার এই আপনার অ্যাসার্টিভটা আর এই নেগেটিভ, এই কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আর ইন্টারোগেটিভটা আজকে পড়েন, আজকে তো দিন এটা এক্সট্রা যেহেতু ক্লাস ছিল, তো
আপনাদের কালকে আমি হচ্ছে আবার ক্লাস নিব, হ্যাঁ, মানে ওইটার রুটিন ক্লাসটা কালকে নিব। কালকে নিলে আমাদের অনুপাত বিশ্লেষণটা আশা করি আমরা আগামী ক্লাসে শেষ